তো ইন্টো ছাড়া একটি খবর পরিবেশন করব আপনাদের। আপনারা প্রত্যেকে জানেন গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে 11,765 দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করেছেন এবং সেক্ষেত্রে সেই তালিকায় যিনি প্রথম হয়েছেন তার নাম হচ্ছে সুমন্ত কোলে। 11,765 ডবল ডিগ্রিধারীদের মধ্যে যে মামলা ভুকুটি দেখা দেয় এবং সিঙ্গেল বেঞ্চ, পরবর্তীতে ডিভিশন বেঞ্চ, পরবর্তীতে সুপ্রিম কোর্ট, পুনরায় কন্টেম্প অ্যাপ্লিকেশন, তো একাধিক জায়গায় মাত্র 40 জন মামলাকারী যে জিনিসটা করে দেখালো সেটা সত্যি অবিশ্বাস্য। তাদের আত্মবিশ্বাস, তাদের লড়াকু মনোভাব, তাদের মনোবল কোন জায়গায় থাকলে 40টা মানুষ আজকে দেখিয়ে দিতে পারে যে সবই সম্ভব গোটা পশ্চিমবঙ্গে। যাই হোক, সুমন্ত কোলে নামটা অবশ্য শুনে থাকবেন, দীর্ঘ লড়াইয়ের পর জয় ছিনিয়ে নিয়ে এসছে। আর তো সেই মানুষটা কিভাবে প্রস্তুতি নিয়েছিল, কত পেয়েছে আমরা জানি যে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টে 10-এ 10 পেয়েছে সুমন্ত কোলে এবং তার র্যাঙ্ক কিন্তু 800 একটু কাছাকাছি কোথাও রয়েছে। তো সেই মানুষটার সাথে আমরা কথা বলেছিলাম তার লড়াই সম্পর্কে জানার জন্য, তিনি কিভাবে ইন্টারভিউ দিয়েছিলেন, তার গোটা জার্নিটা কেমন ছিল। তো সরাসরি আপনাদের নিয়ে যাব সুমন্ত কোলে, যার সাক্ষাৎকার আমরা নিয়েছি আজকে আপনাদের সুবিধার্থে সেই গোটা বিষয়টা কিন্তু তুলে ধরছে আমাদের চ্যানেলে। তো শুনুন। তো এই মুহূর্তে আমাদের মধ্যে রয়েছে সুমন্ত কোলে। তো আমরা জানি যে সুমন্ত কোলে দীর্ঘ লড়াইয়ের একজন যোদ্ধা, যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছে এবং পুনরায় ফিরে এসে সে কন্টেম্প অ্যাপ্লিকেশন ফাইল করেছে। এবং আপনারা প্রত্যেকে জানেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ সুমন্ত কোলেদের মতন কিছু প্রার্থীর জন্য বাধ্য হয়েছে নতুন করে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করতে। যাই হোক সুমন্ত কোলে, তোমাকে কংগ্রাচুলেশন। হ্যাঁ স্যার, আপনাকে ওয়েলকাম। তো যাই হোক, তোমাদের লড়াইটা সম্পর্কে একটু শুনি। আগে বলো কতটা হ্যাপি প্যানেল দেখার পর। অবশ্যই প্যানেল দেখার পর, যেহেতু প্রথম থেকে স্ট্রাগল করেছিলাম এবং শুরু থেকে যেহেতু আমি প্রথমের দিকে মেন পিটিশনার ছিলাম, সেক্ষেত্রে প্যানেলে প্রথমেই নাম রয়েছে, এটা দেখে আমি অবশ্যই খুব খুশি হয়েছি। এবং আমাদের যারা সহযোদ্ধা রয়েছে তারা অনেকেই কোয়ালিফাই করেছে বা তারা পাস করেছে, সেক্ষেত্রে তাদের যে আবেগ, সেই আবেগটা দেখে আমার খুবই ভালো লাগছে। এবং আমিও চাই যে যেহেতু প্রথম থেকে আমরা লড়াইয়ে ছিলাম বা আমাদের ক্যান্ডিডেট গুলো ছিল, তাতে করে অনেকেই সফলতা পেয়েছে, এটা দেখে আমি খুবই খুশি হয়েছি। বেশ, তোমার ইন্টারভিউ অ্যাপটিটিউডে তুমি 10-এ 10 পেয়েছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10-এ 10। বাহ, ভেরি কংগ্রাচুলেশন। আর সব থেকে বড় কথা, এই যে লড়াইটা তোমরা লড়লে, মানসিক জোর কতটা দরকার ছিল? অবশ্যই মানসিক জোরের তো একটা প্রয়োজন রয়েছে, কারণ আমরা যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদের এগেনস্টে কেস ফাইল করে সেখান থেকে সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চের পর সুপ্রিম কোর্ট, এই 3টে বেঞ্চকে কভার করে তারপরেও আবার কন্টেম্প ফাইল, কন্টেম্পের আবার ফার্স্ট হিয়ারিং, সেকেন্ড হিয়ারিং, এইভাবে কন্টিনিউ প্রসেসটা চলে গেছে। তো তার মধ্যেও যেহেতু আমাদের ক্যান্ডিডেট খুব বেশি ছিল না, তাতে করে ফান্ডিং এর একটা খুব সমস্যা হচ্ছিল। কিন্তু আমাদের ক্যান্ডিডেট গুলোর মধ্যে একটা একাগ্রতা ছিল এবং তাদের মধ্যে একটা সব সময় আত্মবিশ্বাস ছিল যে হ্যাঁ, আমরা যেহেতু সিঙ্গেল বেঞ্চে জিতেছি বা সিঙ্গেল বেঞ্চের পর যখন ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করলো পর্ষদ, সেখানেও আমরা যথেষ্ট ভালো অ্যাডভোকেট হায়ার করেছিলাম। সেক্ষেত্রে সব ক্যান্ডিডেট একটা আত্মবিশ্বাসী ছিল এবং তারা আমাদেরকে যথেষ্ট ফান্ডিং দিয়ে সাহায্য করেছে এবং সেই কারণেই আমরা হয়তো আজকে এই জায়গায় আসতে পেরেছি। একদম একদম। আমাকে আরেকটা কথা বলো, সেটা হচ্ছে এই যে এত কম সংখ্যক পিটিশনার, আমরা জানি যে সুপ্রিম কোর্টে লড়াই দেওয়ার সেটা খুব কঠিন একটা ব্যাপার, কারণ তুমি নিজেই বললে যে এত কম সংখ্যক পিটিশনার ফান্ডের খুবই দুরবস্থা হয়, কারণ সিঙ্গেল বেঞ্চ, দেন ডিভিশন বেঞ্চ, দেন পুনরায় সুপ্রিম কোর্ট, দেন আবার কন্টেম্পট অ্যাপ্লিকেশন, আবার হাইকোর্ট। তো এই যে লং জার্নি, তো এর মধ্যে কি কোনো বিবাদ তৈরি হচ্ছে তোমাদের মধ্যে, যেটা গ্রুপের মধ্যে আমরা অনেক সময় দেখি যে খুব ভেদাভেদ তৈরি হচ্ছে, মানে এক লক্ষ্যের নেই, অনেকে ভেঙে যায় গ্রুপটা, সেরকম কোনো ঘটনা ঘটেছে? না, সেরকম গ্রুপের মধ্যে কোনো ঘটনা ঘটেনি, কারণ গ্রুপটা যেহেতু আমি মেন পিটিশনার ছিলাম, প্রথম দিকে হয়তো একটু সমস্যা ছিল, কারণ অনেকে ফান্ডিং করতে সমস্যা ছিল, কারণ একটা বিশ্বাসের তো জায়গা তৈরি হয়। তারপর হুম। আস্তে আস্তে যখন আমরা কেসগুলো জিততে লাগলাম, সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চের পর সুপ্রিম কোর্ট, তখন কেসগুলো জেতার সাথে সাথেই আমাদের যারা আমাদের সহযোদ্ধা ছিল, তারা কিন্তু আত্মবিশ্বাস তাদের বেড়ে গিয়েছিল এবং আমরা জিতবো বা আমরা এটাকে কাটিয়ে নিয়ে যাতে আরো সামনের দিকে এগিয়ে যাবো এবং আমরা প্যানেল পাবো, এরকম একটা মানসিকতা সকলেরই ছিল। যার ফলে ফান্ডিং নিয়ে কোনো সমস্যা হয়নি এবং আমি যেহেতু গ্রুপটাকে লিড করতাম, হুম। তাতে করে আমার কথা তারা খুব বিশ্বাস করতো এবং আমি স্যারের সাথেও কথাবার্তা বলেছি, সাইম বাবুর সাথে। স্যার আমাকে যেভাবে গাইড করতেন, যেভাবে যা ডকুমেন্ট, সাপোর্টিং ডকুমেন্টস দেওয়ার, সেগুলো সব দিতাম, স্যারের কথা শুনতাম এবং সেই জায়গা থেকে তারা আমাদেরকে, আমাদের যে সহযোদ্ধারা ছিল, তারা আমাদেরকে অবশ্যই খুব হেল্প করেছে এবং তাদের অবদান কিন্তু ভোলার নয়। তারা ছিল বলেই হয়তো আজকে ফান্ডিংটা, সকলেই জানে যে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে কেস লড়তে গেলে কি পরিমাণ ফান্ডিং প্রয়োজন। সেই সহযোদ্ধারা তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং আমি হয়তো প্রথমের দিকে ছিলাম এবং আমি এটা লিড করেছি প্রথম থেকে, কিন্তু তারা অবশ্যই
অবশ্যই তাদের ফান্ডিং এর অবদান তো অবশ্যই রয়েছে, এবং তাদের যে একটা একাগ্রতা, এবং তারা যে আমাদের আমাদের সাথে যে তারা ছিল এতদিন, ঠিক আছে, তার ফলে তারা অনেকই সফল হয়েছে। কালকে যখন প্যানেলটা দেখলে, সেকেন্ড মেধা তালিকা দেখলে এবং সেখানে তোমার নাম দেখলে এবং অ্যাপটিউড এবং ইন্টারভিউ নাম্বার দেখলে, তখন কিরকম ফিলিংস এসেছিল? হ্যাঁ, আমার ফিলিংস এসেছিল বলতে, আমি ইন্টারভিউ ভালো দিয়েছিলাম, আমার কনফিডেন্স ছিল প্রথম থেকেই, কিন্তু আমি আরো বেশি অবাক হয়েছি যখন দেখলাম যে এমনি আমি মেন পিটিশনার ছিলাম, এবং যখন প্যানেলে প্রথমেই দেখলাম যে আমার নামটা রয়েছে এবং ইন্টারভিউ 10-এ 10 পেয়েছি, সেক্ষেত্রে আমার আরো বেশি ভালো লাগলো, এবং আমি বুঝতে পারলাম যে না, আমি যে এতদিন পরিশ্রম করেছি, আমি ইন্টারভিউর জন্য যে প্রিপারেশন নিয়েছি বা টেটের জন্য যে প্রিপারেশন নিয়েছি, সেই জায়গা থেকে আমার যে মার্কস, মানে আমি যে যোগ্য সম্মানটা পেলাম, ঠিক আছে, এটা হুম। পাওয়ার পরে বা এটা দেখার পরে আমি খুবই খুশি হয়েছি। বেশ, আমি একটু অন্য ধরনের কোশ্চেন করি। ইন্টারভিউতে কি কি ধরেছিল মনে আছে? হ্যাঁ, আমাকে ইন্টারভিউ এর যে কোশ্চেন গুলো ধরেছিল আমার সবই মনে আছে, এবং খুব ভালো প্রশ্ন উত্তরগুলো আমি দিয়েছিলাম ওখানে। আচ্ছা, তোমার ব্যাকগ্রাউন্ড কি ছিল মানে? আমার আমার ব্যাকগ্রাউন্ড ছিল বলতে, আমি জিওগ্রাফিতে এমএ কমপ্লিট করেছিলাম আচ্ছা। বর্ধমান ইউনিভার্সিটিতে। হুম। তো আমার যেহেতু জিওগ্রাফি ছিল, জিওগ্রাফি থেকে জিওগ্রাফি ওরিয়েন্টেডই প্রশ্ন আমাকে করা হয়েছিল, আমাকে 20 থেকে 22টা প্রশ্ন করা হয়েছিল। 20 থেকে 22টা? হ্যাঁ, বাপরে! 20 থেকে 22টা প্রশ্ন করেছিল, এবং তার উপর একটা ডেমো দিতে বলা হয়েছিল, আমি ডেমোটা নিজের মনের মতোই ডেমো দিয়েছিলাম। আচ্ছা, বেশ একটা দুটো কোশ্চেন যদি আমাদের শেয়ার করতে। হ্যাঁ, আমাকে বেশ কয়েকটা প্রশ্ন করা হয়েছিল, যেটা আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি নিয়ে পড়াশোনা করেছো। ফার্স্ট কোশ্চেন আমাকে এটাই করা হয়েছিল, আমি বললাম যে আমি জিওগ্রাফিতে এমএ করেছি। হুম। দিয়ে বললো যে কোন ইউনিভার্সিটি থেকে, আমি বললাম বর্ধমান ইউনিভার্সিটি থেকে। দিয়ে বললো যে আচ্ছা বলো তো, 1 বছর ধরা হয় কত দিনে, ঠিক হুম। আছে। দিয়ে আমি বললাম 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। দিয়ে যখনই ওই 48 মিনিট 46 সেকেন্ড বলেছি, তাহলে তখন ওখান থেকে অধিবর্ষের যে ব্যাপারটা, সেখান হুম। থেকে প্রশ্ন করা হয় আমাকে। দিয়ে হুম। ওটা বলার পর তাহলে বলছে যে আচ্ছা বলো তো আমরা বায়ুমণ্ডলের কোন স্তরে বাস করি, হুম। ঠিক আছে। এটা বলার পর তারপর জেট বিমান কোন স্তরে চলাচল করে, বেতার তরঙ্গ কোন স্তরে দেখা যায়। তারপরে ওখানে যেটা ধরেছিল, সিএফসির পূর্ণ রূপ কি, সিএফসি কি ক্ষতি করে, ক্লোরোফ্লোরোকার্বন যেটা। হুম। হুম। তারপরে যিনি ম্যাম ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন যে জোয়ার ভাটা কেন হয়। তারপরে একটা ভালো প্রশ্ন যেটা স্যার করেছিলেন, সেটা হচ্ছে যে ভারতের, যেহেতু তুমি জিওগ্রাফির ছাত্র, তাহলে তুমি নিশ্চয়ই বলতে পারবে যে ভারতের উত্তরতম এবং দক্ষিণতম বিন্দুর নাম কি, হুম। ঠিক আছে, সেটা আমি বলেছিলাম। আর একটা আমাকে ভালো প্রশ্ন ধরেছিল, সেটা হচ্ছে যে ওই প্রমাণ সময় নিয়ে একটা প্রশ্ন ধরা হয়েছিল, যে আন্তর্জাতিক তারিখ রেখা কোনো জাহাজ যদি অতিক্রম করে, তাহলে হুম। পূর্ব দিক থেকে অতিক্রম করলে একদিন যোগ হয়, না পশ্চিম দিক থেকে অতিক্রম করলে একদিন বিয়োগ হয়, যেটা ছিল সেটা আমি বলেছিলাম। হুম। তো ওইটা বলার পর আমাকে ভেরিফাই করার জন্য আরেকটা কাউন্টার কোশ্চেন করা হয়েছিল, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রমাণ সময় আমাদের থেকে আধ ঘন্টা বেশি, এবং কেন বেশি, হুম। ঠিক আছে। আমি তখন বললাম যেহেতু বাংলাদেশ পূর্ব দিকে অবস্থান করছে, সেই কারণে প্রমাণ সময়টা বেশি রয়েছে। হুম। তো তারপরে আমাকে ক্রস কোশ্চেন করলো, তাহলে পাকিস্তানের কি হবে। আমি বললাম পাকিস্তান পশ্চিম দিকে অবস্থান করছে। এই কোশ্চেনটার আনসার আমি যেভাবে দিয়েছিলাম, হুম। স্যারটা কিন্তু তখনই আমাকে বলেছিল তুমি স্টুডেন্টদের এইভাবেই বোঝাবে, ঠিক আচ্ছা। আছে। আমি তখনই বুঝে গেছিলাম যে আমার ইন্টারভিউ ভালো হয়েছে। তারপর আচ্ছা। আমাকে বললো তুমি ডেমো দিতে পারবে, আমি বললাম হ্যাঁ স্যার পারবো। দিয়ে বললো যে তাহলে তোমার নিজের পছন্দের একটা ডেমো দাও। আমি ওই যেহেতু মাত্রাটা আমি পড়ে গেছিলাম, হুম। পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণ, ওটা বলেছিলাম। যে আমাকে প্রশ্ন করা হয়েছিল মাত্রা কাকে বলে, হুম। সেটার আনসারও আমি দিয়েছিলাম। আর বলেছিল যে একটা পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণের উদাহরণ দাও। হুম। আমি বোর্ডে লিখেছিলাম। দিয়ে বললো ঠিক আছে তুমি বসো। দিয়ে আমাকে লাস্ট প্রশ্ন করা হয়েছিল, যে একটা সিচুয়েশনাল বেস প্রশ্ন তোমাকে করছি। আমি বললাম স্যার পড়ুন। তো আমাকে যেটা করা হয়েছিল সেটা বললো যে ধরো তুমি যে স্কুলে চাকরি পেয়েছো, সেই স্কুলে দুজন টিচার রয়েছে, তুমি রয়েছো আর একজন রয়েছে। তো হুম। সেক্ষেত্রে আহ, অন্য একজন যে টিচার রয়েছে, ওনার বাড়িতে একজন অসুস্থ আছে, উনি হয়তো সেদিন আসেননি, মানে অ্যাবসেন্ট আছেন। তুমি স্কুলে গেছো, দিয়ে তুমি স্কুলে যাওয়ার পর তুমি দেখলে যে তোমার বাড়ি থেকে ফোন আসছে যে তোমার বাড়ির একজন অসুস্থ হয়ে পড়েছে। হুম। তাহলে যেহেতু তুমি একা স্কুলে গেছো, সেক্ষেত্রে তুমি সেই দিন কি করবে। হুম। আমি তখন বললাম যে এক্ষেত্রে স্যার আমি স্কুলের যে এসআই আছে, স্কুলের এসআই কে পুরো ব্যাপারটা জানানোর চেষ্টা করব, সেখান থেকে যা সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী আমি কাজ করবো। বলছে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, স্কুল ওরিয়েন্টেড কোনো সমস্যা হলে সব সময় স্কুলের এসআই কে হুম। জানাবে। এটাই আমার লাস্ট প্রশ্ন ছিল, এইভাবেই আমার ইন্টারভিউ শেষ হয়েছিল। বেশ, কতক্ষণ লেগেছিল? ইন্টার ডিউরেশন আমার কতক্ষণ? ইন্টারভিউ আমার ইন্টারভিউ মোটামুটি 7 থেকে 8 মিনিট বেশ, খুব নেওয়া ভালো। হয়েছিল। যাক, তোমাকে আর একবার কংগ্রাচুলেশন জানাচ্ছি তোমার এই একদম। বড় সাকসেসের জন্য, এবং এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। 5-এ 5, ইন্টারভিউতে 5-এ 5, অ্যাপটিটিউড টেস্ট, এবং তারপরে এই বৃহৎ লড়াই, এতটা সময়, ধৈর্য, টাকা পয়সা, মনোবল, অবশ্যই অবশ্যই। সবকিছুকে আত্মবিশ্বাসী রাখার জন্য। আর অবশ্যই খুব তাড়াতাড়ি হয়তো স্কুলে পৌঁছে যাবে, এই আশাই, এই প্রার্থনাই করি। ভালো থেকো ভাই। একদম দাদা, ভালো থাকবে।
ঠিক আছে, তো আশা করছি পুরো বিষয়টা আপনার বুঝতে পেরেছেন। আর যদি একটু ভালো লেগে থাকে এই খবরটি, তাহলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু শেয়ার করতে ভুলবেন না, প্রত্যেককে বলছি। ধন্যবাদ সকলকে।